এবার শেখ হাসিনাকে ঘাড় ধাক্কা দিল মোদি। তাকে আর দেবে না কোনো ধরনের রাজনৈতিক প্রশ্রয়। তাহলে কি অসহায় হয়ে দেশে ফিরছেন সাবেক এই প্রধানমন্ত্রী? ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এবার দিল্লির অবস্থানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, যে ভারত এতদিন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এসেছে, সেই ভারত কি এবার তাকে রাজনৈতিকভাবে দূরে সরিয়ে দিতে চাইছে? ঘটনাটি শুধু শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নয়, বরং এর সঙ্গে সরাসরি জড়িয়ে গেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতি, চীনের সঙ্গে ঢাকার সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে নতুন যোগাযোগ এবং ভারতের নিজস্ব নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ। আর এখানেই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই, রাষ্ট্রের স্থায়ী বন্ধু বলে কিছুই নেই। স্থায়ী হলো রাষ্ট্রের ন্যাশন ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থ। তাই দিল্লি যদি মনে করে শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জটিল হচ্ছে, তাহলে ভারতও নিজের কৌশল নতুন করে সাজাতে পারে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে যে আলোচনা হয়েছে, সেটি এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। শশী থারুরের নেতৃত্বাধীন এই সংসদীয় কমিটিকে মোদী সরকার জানিয়েছে, ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না। এই বক্তব্যের অর্থ কিন্তু সরাসরি এই নয় যে ভারত শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিচ্ছে, বরং এর অর্থ হলো ভারত তাকে আশ্রয় দেবার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলেও ভারতের ভূখণ্ডকে বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দিতে চাইছে না ভারত। এটাই আসল পরিবর্তনের জায়গা। অর্থাৎ দিল্লির বার্তা হতে পারে, আপনি ভারতে থাকছেন, কিন্তু ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন এমন অবস্থা নিচ্ছে? এর উত্তর খুঁজতে হলে বর্তমান বাংলাদেশকে দেখতে হবে। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, আর সেই বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও পরিবর্তনের আলোচনা জোরালো হচ্ছে। নতুন সরকার যদি ভারতের উপর অতিরিক্ত নির্ভরশীলতার বদলে চীনের সঙ্গে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক বাড়াতে চায়, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় এবং একই সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে বেশি স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ নিজস্ব সিদ্ধান্ত নেবার স্বাধীনতা দেখাতে চায়, তাহলে দিল্লির জন্য সেটি গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর বার্তা। কারণ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী রাষ্ট্রই নয়, বাংলাদেশ ভারতের জন্য ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত। বঙ্গোপসাগর, সমুদ্র বন্দর, বাণিজ্যিক যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক কানেক্টিভিটি, এই সব ক্ষেত্রেই ভারতের জন্য বাংলাদেশের গুরুত্ব অপরিসীম। তাই দিল্লি স্বাভাবিকভাবেই চাইবে না ঢাকার সঙ্গে সম্পর্ক এমন এক জায়গায় যাক যেখানে চীন বাংলাদেশের কৌশলগত প্রভাবের ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করে ফেলে। আর এখানেই আসে ব্যালেন্স অফ পাওয়ারের ধারণা। সহজ ভাষায়, একটি অঞ্চলে কোনো একটি শক্তি যেন অতিরিক্ত প্রভাবশালী হয়ে উঠতে না পারে, রাষ্ট্রগুলো সাধারণত সেই ভারসাম্য ধরে রাখার চেষ্টা করে। ভারতের দৃষ্টিকোণ থেকে চীন ইতিমধ্যেই দক্ষিণ এশিয়ার বড় একটি শক্তি। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের অর্থনৈতিক এবং অবকাঠামোগত উপস্থিতি রয়েছে। বাংলাদেশও যদি চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক, প্রতিরক্ষা বা কৌশলগত সম্পর্ক গড়ে তোলে, তাহলে দিল্লি সেটিকে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে দেখবে না, বরং বৃহত্তর রিজিওনাল সিকিউরিটি বা আঞ্চলিক নিরাপত্তার অংশ হিসেবেও বিবেচনা করতে পারে। আর এখানেই শেখ হাসিনার বিষয়টি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ শেখ হাসিনা এবং তার সরকারের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ফলে শেখ হাসিনাকে ভারতে অবস্থান করতে দেওয়া এবং একই সময়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়নের চেষ্টা করা, দুটি বিষয় একসঙ্গে সামলানো দিল্লির জন্য সহজ নয়। একদিকে সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার মানবিক এবং রাজনৈতিক বাস্তবতা, অন্যদিকে ঢাকার বর্তমান সরকারের সঙ্গে ভবিষ্যতের কৌশলগত তর্ক। এই দুইয়ের মধ্যে ভারতকে এখন ভারসাম্য তৈরি করতে হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটিকে বলা হয় স্ট্র্যাটেজিক ব্যালেন্সিং, অর্থাৎ একদিকে নিজের পুরনো সম্পর্ক ও স্বার্থ রক্ষা করা, আর অন্যদিকে পরিবর্তিত বাস্তবতার সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করা।
আর ভারতের জন্য বাংলাদেশের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে, দিল্লি কি শেখ হাসিনার সাথে সম্পর্ককেই অগ্রাধিকার দেবে, নাকি বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় সম্পর্ককে অগ্রাধিকার দেবে। এখানে বাস্তব উত্তর সম্ভবত দ্বিতীয়টি বেশি গুরুত্বপূর্ণ, কারণ একজন সাবেক নেতার সঙ্গে সম্পর্ক এক বিষয় আর একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরেক বিষয়। ভারতের জন্য 17 কোটি মানুষের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দীর্ঘমেয়াদী। সীমান্ত, বাণিজ্য, বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, অভিবাসন, যোগাযোগ, অসংখ্য বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিদিনের স্বার্থ জড়িত। তাই শেখ হাসিনাকে ঘিরে বিরোধের কারণে দিল্লি যদি ঢাকার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে না চায়, তাহলে তাকে হয়তো অনেক বেশি সতর্ক কূটনৈতিক অবস্থান অনুসরণ করতে হবে। এ কারণেই সংসদীয় কমিটির আলোচনাটি গুরুত্বপূর্ণ। কমিটি বলছে, ভারতের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য অনুযায়ী বিপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়া হতে পারে, কিন্তু একই সঙ্গে ভারতের ভূখণ্ডকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার না করার নীতিও গুরুত্বপূর্ণ। এই দুই বক্তব্য একসঙ্গে দেখলে দিল্লির অবস্থান অনেকটাই পরিষ্কার হয়ে যায়। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেবার বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে না, কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগও দিতে চাইছে না। এখন আরও গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, বাংলাদেশ ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি দেশটির প্রচলিত আইন এবং দ্বিপাক্ষিক চুক্তির বাধ্যবাধকতা বিবেচনায় পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ এখন বলেই দেয়া যাচ্ছে না যে শেখ হাসিনা নিশ্চিতভাবে বাংলাদেশে ফিরছেন, আবার এটিও নিশ্চিত নয় যে ভারত তাকে অনির্দিষ্টকাল রাজনৈতিকভাবে সক্রিয় থাকার সুযোগ দিবে। বরং দিল্লি বিষয়টিকে আইনি এবং কূটনৈতিক দুই দিক থেকেই বিবেচনা করছে। এখানে ভারতের সাম্প্রতিক জেনজি কেন্দ্রিক রাজনৈতিক সচেতনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ভারতের তরুণদের মধ্যে শিক্ষা, জবাবদিহি, কর্মসংস্থান এবং সরকারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ক্রমেই রাজনৈতিক চাপ তৈরি করছে। বিভিন্ন আন্দোলনে সরকারের উপর চাপ বাড়ার পাশাপাশি সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয়েছে, যেটি ভারতের ককরোচ জনতা পার্টি কর্তৃক সংগঠিত হয়েছে। আর এই ককরোচরা চাচ্ছে না ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উত্তেজনাময় হোক। তারা চাচ্ছে ভারতের সাথে প্রতিবেশী দেশগুলোর পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে সম্পর্ক নির্ধারিত হোক। একই সঙ্গে ভারতের মাটিতে কোনো ক্ষমতাচ্যুত বা বিতর্কিত রাজনৈতিক ব্যক্তির সক্রিয় রাজনৈতিক কেন্দ্র হিসেবে ব্যবহার না করার দাবিও আলোচনায় রয়েছে। ফলে ইন্ডিয়া ফার্স্ট কূটনীতির সঙ্গে ডেমোক্রেটিক পাবলিক ওপিনিয়ন বা অভ্যন্তরীণ জনমতের চাপও এখন মোদির পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আর মোদিকে এর জন্য সবথেকে বেশি চাপে রেখেছে এই ককরোচ জনতা পার্টি। প্রথম সম্ভাবনা হলো, তিনি ভারতে অবস্থান করতে পারেন, কিন্তু প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে তাকে। দ্বিতীয় সম্ভাবনাটি হলো, ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে কোনো সমঝোতা হতে পারে। আর তৃতীয় সম্ভাবনাটি হলো, বাংলাদেশ যদি প্রত্যর্পণের দাবি জোরালো করে এবং ভারতীয় আইনি কাঠামো এবং দ্বিপাক্ষিক চুক্তির আলোকে সেটি গ্রহণযোগ্য হয়, তাহলে ভবিষ্যতে তাকে দেশে ফেরানোর প্রশ্ন সামনে আসতে পারে। আর চতুর্থ সম্ভাবনাও রয়েছে, আইনি বা কূটনৈতিক জটিলতার কারণে বিষয়টি দীর্ঘ সময় একইভাবে ঝুলে থাকতে পারে। অর্থাৎ এখনই বলা যাচ্ছে না যে শেখ হাসিনা আগামীকাল বা খুব শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন, কিন্তু তার রাজনৈতিক অবস্থান যে আগের মতো নেই সেটি স্পষ্ট। দর্শক, আপনার কি মনে হয়, এতদিন পরে এসে মোদি সরকার কেন সরাসরি শেখ হাসিনাকে রীতিমতো একটি থ্রেট দিয়ে বসলো? পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।